আসসালামু আলাইকুম। আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের নতুন আরেকটা অধ্যায় শুরু করব। পদার্থবিজ্ঞানের ৫ম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। আমি আছি মোহাম্মদ জায়েদ হাসান তোমাদের সাথে। এই অধ্যায়ে পদার্থের বিভিন্ন অবস্থা ও পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধর্ম নিয়ে আলোচনা করা হবে। এখানে আর্কিমিডিসের সূত্র আসবে, প্যাসকেলের সূত্র আসবে, হুকের সূত্র আসবে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বস্তুর একটা ধর্ম বা বৈশিষ্ট্য, ঘনত্ব। তো ঘনত্ব কি দেখো, ঘনত্ব হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। দেখো, পানি আর মধু যদি ধরা হয়, দেখা যাবে সেম আকারের একটা বোতলে যদি পানি নাও আর একটা বোতলে যদি মধু নেওয়া হয়, তাহলে দেখা যাবে মধুর ভরটা পানির ভরের চেয়ে অনেক বেশি হবে। কারণ কি? কারণ হচ্ছে এই মধুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে অনেক বেশি। ঘনত্ব আমরা কিভাবে বুঝবো? দুইটি পদার্থের মধ্যে ঘনত্ব আমরা কিভাবে বুঝবো? যদি আমরা দুইটি পদার্থ সেম পরিমাণে নেই, যার ভর বেশি তার ঘনত্ব বেশি হবে। আচ্ছা, তাহলে ঘনত্ব হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। এই ঘনত্ব এটা একটা বস্তুর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকটি বস্তুরই একটা ঘনত্ব থাকবে এবং সেই ঘনত্ব এক এক পদার্থের ক্ষেত্রে এক এক বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা হবে। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুর উপাদান যদি ভিন্ন হয় তাহলে বস্তুর ঘনত্ব বেশি হবে। পানির উপাদান আর মধুর উপাদান আলাদা, এই জন্য কি বস্তুর এই পানি এবং মধুর ঘনত্ব আলাদা। আবার ঘনত্ব তাপমাত্রার উপরও নির্ভরশীল। কেন তাপমাত্রার উপর নির্ভরশীল? তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে আয়তন বেড়ে যায়। যদি আয়তন বাড়ে তার মানে কি ঘনত্ব আস্তে আস্তে কমবে। এই জন্যই বলা হয়েছে ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। এই ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বর ইংরেজি ডেনসিটি, অনেক ক্ষেত্রে ডি দ্বারা প্রকাশ করে, এখানে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে একটু পির মতো বাঁকানো, এটা কিন্তু পি না, হ্যাঁ, এটা পির মতোই একটু বাঁকানো, এটাকে রো বলা হয়। এই ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আমরা দেখো ঘনত্বের একটা সূত্র বের করব, যে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ধরি আমরা ভি আয়তনের কোনো বস্তু নিয়েছি। তো ভি আয়তনের কোনো বস্তুর ভর যদি এম হয়, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে একক আয়তনের বস্তুর ভর কি হবে? একক আয়তনের বস্তুর ভর হবে এই যে ভিটা এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে একক আয়তনের বস্তুর ভর ইকুয়াল এম বাই ভি। আর একক আয়তনের বস্তুর ভরই তো ঘনত্ব, তাই আমরা লিখতে পারবো যে রো ইকুয়াল টু এম ভাগ ভি, অর্থাৎ ঘনত্ব। রো মানে ঘনত্ব, ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন, অর্থাৎ বস্তুর ভরকে আয়তন দ্বারা ভাগ করলেই তোমার ঘনত্ব বের হয়ে যাবে। তাহলে দেখো, এই ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় আর আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘনত্বর সূত্র হবে রো ইকুয়াল টু এম ভাগ ভি। আবার দেখো, এখান থেকে আমরা আমরা আনতে পারি যে এম ইকুয়াল টু রো ভি, মানে ভিটা ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু রো ভি, অর্থাৎ ভরের সাথে ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। যদি কোনো বস্তুর ঘনত্ব এবং আয়তন দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে ওই বস্তুটির ভরও নির্ণয় করতে পারবো। এবার আসো এর এককটা এবং মাত্রা বের করি। তো ঘনত্বের একক কি হবে দেখো, তো ঘনত্ব ইকুয়াল টু ছিল, উপরে ছিল এম ভর, তো ভরের একক কেজি আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা বলতে পারবো ঘনত্বের একক কেজি ডিভাইডেড মিটার কিউব। এটাকে লেখা যায় কেজি মিটার, কেজি পার মিটার কিউব। অথবা আমরা যদি সেন্টিমিটার আর গ্রাম এককে নেই তাহলে ঘনত্বের একক হয় গ্রাম পার সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব, 1 ঘন সেন্টিমিটার। আচ্ছা, আর মাত্রা কি হবে দেখো, ভরের মাত্রা হচ্ছে এম, বড় হাতের এম, আর আয়তনের মাত্রা এল কিউব। তাহলে আয়তন যেহেতু নিচে আছে এই জন্য এম এল ইনভার্স 3 হবে ঘনত্বের মাত্রা। তাহলে ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব আর ঘনত্বের মাত্রা হলো এম এল ইনভার্স 3। দেখো,
আমরা এই সূত্র পেয়েছি m ইকুয়াল টু রো ভি, অর্থাৎ ভর ইকুয়াল ঘনত্ব গুণ আয়তন। এবার ধরো আয়তনটাকে যদি ফিক্স করে দেওয়া হয়, আয়তনটাকে যদি তোমার নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন কি হবে, ঘনত্ব আর ভর কি হবে, সমানুপাতিক হবে, তাই না? অর্থাৎ ঘনত্ব বাড়ালে ভর বাড়বে, আবার ঘনত্ব কমালে ভর কমবে। তাই আমরা বলতে পারি আয়তন যদি স্থির থাকে তাহলে m সমানুপাতিক রো, অর্থাৎ ভর সমানুপাতিক ঘনত্ব। মানে যদি ঘনত্ব বাড়ে বস্তুর ভর বাড়বে, যদি ঘনত্ব কমে তাহলে বস্তুর ভরও কমবে। এজন্য আমরা যদি 1 লিটার বোতলে পানি নেই আর 1 লিটার বোতলে যদি মধু নেই, তাহলে অবশ্যই মধুর ভর বেশি হবে, কারণ কি, মধুর ঘনত্ব পানির চেয়ে অনেক বেশি। যে বস্তুর ঘনত্ব বেশি তার ভর বেশি, আর যার ঘনত্ব কম তার ভরও কম। এবার দেখো এখানে কয়েকটা পদার্থের ঘনত্ব দেওয়া আছে এখানে, এগুলো তোমাদের মুখস্থ করে নেওয়া লাগবে। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, আবার ম্যাথ করতে এগুলো দরকার হয়। প্রথমে দেওয়া আছে বায়ুর ঘনত্ব। বায়ুর ঘনত্ব হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব, মানে 1 ঘনমিটার আয়তনে যেই বায়ু থাকবে তার ভর হবে 1.29 কেজি। কর্কের ঘনত্ব হচ্ছে 250 কেজি পার মিটার কিউব। পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। বরফের ঘনত্ব 920 কেজি পার মিটার কিউব, এটা একদম মুখস্থ থাকা লাগবে। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1 মিটার কিউব পানির ভর হবে 1000 কেজি। লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব। রূপার ঘনত্ব 10,500 কেজি পার মিটার কিউব। আর সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব। দেখো এখানে আমাদের এই যে কয়টা বস্তুর ঘনত্ব দেওয়া আছে তার মধ্যে কিন্তু সোনার ঘনত্বটা সবচেয়ে বেশি। অর্থাৎ তুমি যদি একই আয়তনের কয়েকটা বস্তু নাও, তাহলে দেখবে সোনার ঘনত্ব হবে, সোনার ভর হবে সবচেয়ে বেশি। কারণ কি, সোনার ঘনত্ব যেহেতু বেশি, আবার একই আয়তনে যার ঘনত্ব বেশি তার ভরও বেশি, তাহলে এখান থেকে সোনার ভর হবে সবচেয়ে বেশি। আমরা অনেক সময় দেখি, ভিডিওতে দেখা যায় যে সাগরের ভিতরে বরফ কিন্তু ভাসে, তাই না? সাগরের ভিতরে বিশাল বিশাল বরফখণ্ড ভাসে পানির থেকে। এখান থেকে দেখো পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর বরফের ঘনত্ব 920 কেজি পার মিটার কিউব। মানে পানির ঘনত্বের চেয়ে বরফের ঘনত্ব কম, আর যেহেতু যার ঘনত্ব কম তার ভর কম, এই জন্য পানি আর বরফকে যদি একসাথে রাখা হয় তখন দেখা যায় কি, বরফটা পানিতে ভাসে। এই যখন আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে বিভিন্ন বরফখণ্ড, বিশাল বিশাল বরফখণ্ড পানিতে কি ভাসতেছে। আচ্ছা, তাহলে যে কোনো বস্তুকে তার ঘনত্বের চেয়ে বেশি ঘনত্বের তরলে ছেড়ে দিলে তা ভেসে উঠবে, এবং কম ঘনত্বের তরলে ছেড়ে দিলে তা ডুবে যাবে। অর্থাৎ তো কোনো বস্তুকে যদি তরলে ছেড়ে দেওয়া হয়, ওই বস্তুর ঘনত্বটা যদি তরলের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, আর যদি ওই বস্তুর ঘনত্ব তরলের চেয়ে কম হয় তাহলে বস্তুটি কি করবে, ভেসে থাকবে। যেহেতু বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, এই জন্য বরফ কিন্তু পানিতে ভেসে থাকবে। দুইশো গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কোয়ার ও 3 সেন্টিমিটার। মানে এই 200 গ্রাম ভরের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল হলো 24 সেন্টিমিটার স্কোয়ার ও উচ্চতা হলো 3 সেন্টিমিটার। এবার বলা হয়েছে বস্তুটির উপাদানের ঘনত্ব কত। তাহলে বস্তুটির উপাদানের ঘনত্বর সূত্র আমরা আগে জানি, রো ইকুয়াল টু এম ডিভাইডেড ভি। এম মানে ছিল ভর, আর ভি মানে আয়তন। এখানে আয়তন সরাসরি দেওয়া নাই, কিন্তু এখানে ক্ষেত্রফল ও উচ্চতা দেওয়া আছে, আর আমরা জানি ক্ষেত্রফল ও উচ্চতা গুণ করলে আয়তন হয়ে যায়। তাহলে আমরা আগে ভর এবং আয়তনটা বের করব, তারপর সূত্র দিয়ে সহজে বের করতে পারবো। চলো, এখানে দেওয়া আছে কি কি, ভর আছে 200 গ্রাম, কিন্তু আমাদের নিতে হবে এসআই এককে। এসআই এককে ভরের একক হচ্ছে কেজি। তাহলে 200-কে 1000 দ্বারা ভাগ করলে, গ্রামকে 1000 দ্বারা ভাগ করলেই কেজি হয়ে যায়। তাহলে 200-কে 1000 দ্বারা ভাগ করলে হয় 0.2 কেজি। আর কি দেওয়া আছে দেখো,
ক্ষেত্রফল দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কয়ার, কিন্তু আমাদের যেহেতু এসআই একক লাগে, এসআই এককে আমাদেরকে মিটারে নিতে হয়। তাহলে দেখো 24 সেন্টিমিটার স্কয়ারকে আমরা মিটারে নেব। দেখো তাহলে 24কে সেন্টিমিটার থেকে মিটারে নিতে তোমার 100 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু এখানে যেহেতু সেন্টিমিটার স্কয়ার আছে অর্থাৎ 2টা সেন্টিমিটার আছে, এই জন্য আমরা 100 স্কয়ার দ্বারা ভাগ করব। যদি আয়তন থাকতো তাহলে আমরা 100 কিউব দ্বারা ভাগ করতাম, কারণ কি আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। যদি দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে আমরা শুধু 100 দ্বারা ভাগ করতাম, কিন্তু যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে অর্থাৎ 2টা সেন্টিমিটার দেওয়া আছে, এই জন্য আমরা কি করব 100 স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে 24কে 100 স্কয়ার দ্বারা ভাগ করলে হবে 24 ইন্টু এটা উপরে চলে গেলে 10⁻⁻4 মিটার স্কয়ার। আর আয়তন কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে দেখো 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটারকে আমরা সিম্পলি 100 দ্বারা ভাগ করব, কারণ এখানে একটা সেন্টিমিটার। 100 দ্বারা ভাগ করলে হবে 0.03 মিটার। আচ্ছা, আমরা ক্ষেত্রফল এবং উচ্চতা এসআই এককে পেয়েছি, এখন আমরা আয়তনটা বের করব। দেখো আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ছিল 24 ইন্টু 10⁻⁻4 আর উচ্চতা ছিল 0.03। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 7.2 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। এবার দেখো আমরা আয়তনে পেয়ে গেছি, আবার ভরও পেয়ে গেছি। এবার আমরা শুধু বস্তুর উপাদানের ঘনত্ব বের করব। আমরা জানি কি রো ইকুয়াল টু এম ভাগ ভি, অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন। এবার আমরা মানটা বসাবো। ভর ছিল আমরা পেয়েছিলাম 0.2 কেজি, আর আয়তন এখানে পেয়েছি 7 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2777.78 কেজি পার মিটার কিউব, অর্থাৎ এই বস্তুর উপাদানের ঘনত্ব হবে 2777.78 কেজি পার মিটার কিউব। আর একটা প্রবলেম দেখো, 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন এবং 7.84 নিউটন। আর এখানে তোমার অভিকর্ষ ত্বরণ জি দেওয়া ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলা হয়েছে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। তাহলে দেখো এটাও আগের মতোই, এখানে আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া নাই কিন্তু ক্ষেত্রফল ও উচ্চতা দেওয়া আছে, আমরা এখান থেকে আয়তনটা বের করতে পারবো। আর বস্তুর বাতাসে ও পানিতে ওজন দেওয়া আছে, বাতাসে ও পানিতে ওজন দেওয়া আছে, বলছে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। আমরা বাতাসে ধরে কাজ করব। এখানে বাতাসে বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে আমাদের যেটা যা লাগবে, আমাদের প্রথমত লাগবে হচ্ছে আয়তন লাগবে, তারপর আমাদের ভর লাগবে। আমাদের এখান থেকে যা লাগবে, আমাদের আয়তনটা লাগবে, আমরা এখান থেকে আয়তনটা বের করতে পারবো। আর এখান থেকে আমাদের ভর লাগবে, তো আমরা এখান থেকে ভরটাও বের করতে পারবো। দেখো প্রথমে কি কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আয়তন দেখো, ক্ষেত্রফল ছিল 20 আর উচ্চতা ছিল 10, আমরা দুইটাকে গুণ করব, তাহলে হলো 200 সেন্টিমিটার কিউব। যেহেতু আমাদের এসআই এককে নিতে হয়, মিটার কিউবে নিতে হবে, তাই আমরা কি করব দেখো এই 200 সেন্টিমিটার কিউবকে, তাহলে যেহেতু সেন্টিমিটার কিউব দেওয়া আছে তাহলে আমরা 3টা 100 দ্বারা ভাগ করব। 3টা 100 মানে 10⁶ দ্বারা ভাগ করব। তাহলে 10⁶ দ্বারা ভাগ করলে এখানে আসবে 200 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এটা হলো আয়তন, এ বস্তুর আয়তন পেয়ে গেলাম। এবার আমার কি করতে হবে, ভর বের করতে হবে, কারণ কি আমাদের ঘনত্ব বের করতে ওজন লাগে না, আমাদের যা লাগে সেটা হলো ভর আর আয়তন। তাহলে দেখো বস্তুর বাতাসে ওজন কত, দেখো 9.8 নিউটন। বস্তুর বাতাসে ওজন 9.8 নিউটন। তাহলে বস্তুর ভর যদি এম হয় তাহলে বস্তুর উপাদানের ঘনত্ব কত এটা বের করতে হবে। প্রথমে দেখো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, মানে ওজন ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখান থেকে আমার এম এর মানটা লাগবে, তাহলে এম ইকুয়াল টু কি হবে ডাব্লিউ ডিভাইডেড জি, অর্থাৎ ওজনকে অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করলে আমার ভর বের হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউর মান ছিল 9.8, আবার অভিকর্ষ ত্বরণ জির মানও 9.8। তাহলে ভর আমরা পেলাম, দুইটা ভাগ করলে 1 হবে, তাহলে 1 কেজি বস্তুর ভরটা হবে
1 কেজি। এবার আমরা এমও পেয়ে গেছি, আবার এখান থেকে আয়তনও পেয়ে গেছি। এবার সিম্পলি আমরা ঘনত্বটা বের করব, যে আবার আমরা জানি কি রো ইকুয়াল টু এম ভাগ ভি, অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন। এবার মানটা বসাবো, এম এর মান ছিল 1, এখানে 1, আর ভির মান এখান থেকে পেয়েছি আমরা 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। এই মানটা বসাবো 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এবং আমাদের রেজাল্ট আসবে 5000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এই বাতাসে এই বস্তুটির উপাদানের ঘনত্ব হবে 5000 কেজি পার মিটার কিউব। আরেকটা প্রবলেম দেখো, 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ G= 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো পানিতে ওজন দেওয়া আছে আর বাতাসে ওজন দেওয়া আছে, কিন্তু পানিতে যখন নিমজ্জিত করা হয় তখন কিন্তু বস্তুটির কিছু ওজন হারায়। এই জন্য যখন আমাদের উপাদানের ঘনত্ব নির্ণয় করতে বলা হয় তখন অবশ্যই আমাদের বাতাসে ওজনটা নিতে হবে, কারণ কি বাতাসের ওজনটা হচ্ছে তার আসল ওজন, রিয়াল ওজন। কিন্তু পানিতে যে ওজনটা হয় সেখানে তার কিছু পরিমাণে ওজন হারিয়ে যায়। আমরা এটা কিছুক্ষণ পরেই পড়ব। এই জন্য আমাদের বাতাসে ওজন নিয়ে কাজ করতে হয়। তো এটাও আগের ম্যাথটার মতোই, চলো আমরা করে ফেলি। প্রথমে কি কি দেওয়া আছে, যে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে G= 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আয়তন দেওয়া আছে 400 সেন্টিমিটার কিউব, কিন্তু যেহেতু আমাদের মিটার কিউবে লাগে এসআই এককে নিতে হয়, আর সেন্টিমিটার থেকে মিটারে নিতে 100 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু 3টা সেন্টিমিটার আছে এই জন্য 3 বার 100 দ্বারা ভাগ করব। 3 বার 100 দ্বারা ভাগ করলে দেখো 10 টু দি পাওয়ার 6 হয়, তাহলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করলে আবার গুণ আকারে লিখলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 হয়, তাই না? যে 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব, এটা হচ্ছে তার আয়তন। আর কি দেওয়া আছে, ওজন দেওয়া আছে, কিন্তু ওজন থেকে আমাদের ভরটা বের করতে হবে। দেখো বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে 19.6 নিউটন। এবার আমরা প্রথমে ভরটা বের করব, আর আয়তনটা আগেই বের করেছি, তারপর সূত্র বসিয়ে ম্যাথটা করে ফেলবো। দেখো আমরা জানি কি W = mg, ডাব্লিউর মানটা দেওয়া আছে আর জি এর মানটা দেওয়া আছে, আমাদের ভর এম এর মানটা বের করতে হবে। তাহলে m = দেখো কি হবে W ডিভাইডেড জি। ডাব্লিউর মান কত, এখান থেকে 9.6 নিউটন, আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানটা বসাবো, 19.6 ডিভাইডেড 9.8 ভাগ করলে আসবে m = 2 কেজি। অর্থাৎ এই বস্তুর ওজনটা হবে, বাতাসের ওজন হবে 2 কেজি। তাহলে আমরা এবার ভরও পেয়ে গেছি, আবার আয়তনও পেয়ে গেছি। এবার আমরা ঘনত্বটা বের করব। ঘনত্ব রো = m ডিভাইডেড ভি। দেখো বস্তুর ভর ছিল 2 কেজি, 2 কেজি, m এর মান ছিল 2, আর ভি এর মান 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা ক্যালকুলেশন করলে আসবে 5000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এই বস্তুটির উপাদানের ঘনত্ব হবে 5000 কেজি পার মিটার কিউব। আমরা অনেক সময় তরলে অনেক জিনিস ভাসতে দেখি, আবার অনেক জিনিস ডুবে যেতে দেখি। তাহলে তরলে কোনো বস্তুর ভাসা আর ডুবে যাওয়া, তাহলে বস্তুর তরলের ভাসা বা ডুবে যাওয়া তার একটা ধর্মের উপর নির্ভর করে, সেই ধর্মটাই হচ্ছে ঘনত্ব। তাহলে কোনো বস্তু
কোনো তরলে ভেসে থাকবে না ডুবে যাবে, এটি ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে। দেখো এখানে একটা কর্ক দেওয়া আছে, তরলে পানিতে কর্ক দেওয়া আছে, উড মানে কাঠ দেওয়া আছে, আর অ্যালুমিনিয়াম দেওয়া আছে। দেখা যাচ্ছে কি এই কর্কটা পানিতে ভাসছে, এই কাঠটা পানিতে ডুবে ডুবে ভাসছে, মানে ডুবে গেছে এবং ডুবন্ত নিমজ্জিত অবস্থায় কাঠের টুকরাটা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসছে, আর অ্যালুমিনিয়ামটা পানিতে ডুবে গেছে। তাহলে এই যে তিনটা ঘটনা, অর্থাৎ একটা সম্পূর্ণ ভাষা, আর একটা হলো কিছু পরিমাণ ডুবে গিয়ে ভাষা, আর একটা হলো সম্পূর্ণ ডুবে যাওয়া, এটি যার উপর নির্ভর করবে সেটাই হলো বস্তুর ঘনত্ব। এই কর্কের ঘনত্ব আমরা দেখেছি অনেক কম, আগের স্লাইডে গিয়ে দেখতে পাবে যে কর্কের ঘনত্ব ছিল খুবই কম, পানির চেয়ে অনেক কম ছিল। এখান থেকে দেখো কর্কের ঘনত্ব ছিল 250 কেজি পার মিটার কিউব, আর পানির ঘনত্ব ছিল 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ কর্কের ঘনত্ব ছিল পানির ঘনত্বের চেয়ে অনেক কম, এই জন্য কি তোমার কর্কটা পানিতে ভাসছে। আর কাঠের ঘনত্ব আর পানির ঘনত্ব কাছাকাছি, এই জন্য এটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর অ্যালুমিনিয়ামের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে অনেক বেশি, এই জন্য অ্যালুমিনিয়াম সম্পূর্ণ ডুবে যাবে। তাহলে দেখো কোনো বস্তু কোনো তরলে ভেসে থাকবে না ডুবে যাবে, এটি ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে। এখানে তিনটি ঘটনা ঘটে। প্রথমটা হলো যে সম্পূর্ণ ভাষা, আর কিছুটা হলো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা, আর একটা হলো বস্তুটি ডুবে যাওয়া। তাহলে কি হবে দেখো, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। দেখো এই যে অ্যালুমিনিয়ামের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, এই জন্য অ্যালুমিনিয়াম ডুবে যাবে। বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে। যেমন দেখো এই যে কর্কের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, এই জন্য এটি ভেসে থাকবে। আর বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব যদি সমান হয় তখন সেটি কি হবে, বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। আচ্ছা, তাহলে এই তিনটা কেসের ক্ষেত্রে আমরা তরলের এবং বস্তুর ঘনত্ব, তরলের ঘনত্ব এবং বস্তুর ঘনত্বের মধ্যে সম্পর্ক এটা আমরা বুঝলাম। দেখো একটা ডিম পানিতে ভাসছে আর একটা ডিম পানিতে ডুবে যাচ্ছে, তাহলে দুইটা ডিমের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এই ডিমের ঘনত্বটা পানির ঘনত্বের চেয়ে বেশি, আর এই ডিমের ঘনত্বটা পানির ঘনত্বের চেয়ে কম। এই জন্য এই যে ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে ভাসে। কারণ কি? কারণ হচ্ছে ভালো ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, তাই ডুবে যায়। আর পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, তাই পানিতে ভাসে। অর্থাৎ ডিম যখন পচে যায় তার ভিতরে যে উপাদান আছে তার উপাদানের ঘনত্বটা কি হয়, কমে যায়। উপরে তো একই থাকে কিন্তু ভিতরের যে উপাদান তার ঘনত্বটা আস্তে আস্তে কমে যায়। এই জন্য পচা ডিম পানিতে ভাসে আর ভালো ডিম পানিতে ডুবে যায়। কারণ কি, এই যে ডিম যখন বেশি দিন রাখা হয় তা ডিমের ভেতরের অংশ, ওই সাদা যে অংশটা থাকে অ্যালবুমিন অংশটা বলা হয়, প্রোটিন অংশটা, এই অ্যালবুমিন বা সাদা অংশটা আস্তে আস্তে পাতলা হয় বা ঘনত্ব কমে যায়। আমরা বাজার থেকে ডিম কিনে অনেক সময় দেখি যে কোনো ডিমের ভিতরে অনেক ঘন, আবার কোনো ডিমের ভিতরে অনেক পাতলা। তাহলে যেই ডিমের ভিতরে ঘন সেই ডিমটা হচ্ছে সদ্য পাড়া ডিম, মানে মাত্র পেড়েছে। আর যেই ডিমের ঘনত্বটা কম বা পাতলা সেটা অনেকদিন আগের ডিম। কারণ হচ্ছে যখন তোমার মুরগি ডিম পাড়ে তখন হচ্ছে ডিমের ভিতরে যেই সাদা অংশটা বা প্রোটিন অংশটা থাকে সেটা অনেক ঘন থাকে, আর সময় যাওয়ার সাথে সাথে যত দিন যায় তত প্রোটিনটা আস্তে আস্তে তোমার পাতলা হতে থাকে। তাহলে দেখো যে আমরা পানিতে ডুবিয়েও আমরা বুঝতে পারবো যে ডিমটা আসলে কত দিনের পুরনো। ডিমটা যদি সম্পূর্ণ ডুবে যায় তখন আমরা বুঝবো যে এই ডিমটা ফ্রেশ, মানে খুবই কম সময় আগে ডিমটা পাড়া হয়েছে। যদি একটু একটু ভাসে তাহলে আমরা বুঝবো সেটা 1 সপ্তাহ আগের। যদি অনেকটুকু ভাসে মানে প্রায় উপরে চলে আসে তখন বুঝবো আমরা 2 সপ্তাহ আগের। এই ডিমের ঘনত্বটা অনেক কম। আর যদি একদম ভাসে তখন আমরা বুঝবো ডিমটা পচে গেছে, অর্থাৎ এর ভিতরে একদম পাতলা হয়ে গেছে, ডিমটা পচা। একটি পাত্রে পানিতে ডিম ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু পাত্রটিতে পরিমাণ মতো লবণ মিশ্রিত করে ডিমটি ছেড়ে দিলে ভেসে উঠবে। ব্যাখ্যা করো। একটা ভালো ডিম যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটি ডুবে যায়। কেন ডুবে যায়? কারণ হচ্ছে ডিমের ঘনত্ব পানির ঘনত্বর চেয়ে বেশি। কিন্তু কোনোভাবে যদি পানির ঘনত্বটাকে তোমার
কিন্তু কোনোভাবে যদি পানির ঘনত্বকে বাড়ানো যায় ডিমের ঘনত্বের চেয়ে, তাহলে কিন্তু ডিমটি ভেসে উঠবে, কারণ তখন ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হবে। দেখো, এবার পানিতে যদি কিছু পরিমাণ লবণ মিশ্রিত করা হয়, তখন আস্তে আস্তে পানির ঘনত্বটা বাড়তে থাকে, আর তার তুলনায় ডিমের ঘনত্বটা কমে যায়। কমে যায় বলতে ডিমের ঘনত্ব ওইটাই থাকে, কিন্তু ডিমের ঘনত্বের চেয়ে পানির ঘনত্বটা লবণ দেওয়ার কারণে বেশি হয়ে যায়। তখন ওই লবণ মিশ্রিত পানির তুলনায় ডিমের ঘনত্বটা কি হয়, কম থাকে, এই জন্য ডিমটা ভেসে ওঠে। তাই বলেছে যে একটি পাত্রে পানিতে ডিম ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু পাত্রটিতে পরিমাণ মতো লবণ মিশ্রিত করে ডিমটি ছেড়ে দিলে ভেসে উঠবে। দেখো, কোনো বস্তুকে তার ঘনত্বের চেয়ে বেশি ঘনত্বের তরলে ছেড়ে দিলে তা ভেসে উঠবে, এবং কম ঘনত্বের তরলে ছেড়ে দিলে তা ডুবে যাবে। ডিমের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি, তাই ডিমটি পানিপূর্ণ পাত্রে ডুবে যায়, কিন্তু পাত্রটিতে পরিমাণ মতো লবণ মিশ্রিত করলে পানির ঘনত্ব ডিমের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, মানে ডিমের ঘনত্বটা তখন আপেক্ষিক কম হয়, তাই ডিম পানিতে ভেসে উঠবে। নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর, ব্যাখ্যা করো। এটা সিম্পল, আমরা এটা বুঝলে এটাও বুঝবো। কারণ হচ্ছে সাগরের পানিতে প্রচুর পরিমাণে লবণ মিশ্রিত থাকে, এই জন্য সাগরের পানি কি হয়, একটু বেশি ঘন হয়। তখন মানুষ নদীর পানির তুলনায় সাগরের পানিতে ভালোভাবে সাঁতার কাটতে পারে, কারণ হচ্ছে তার যে আপেক্ষিক ঘনত্ব মানুষের তা কম হয়। দেখো, সাগরের পানিতে লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে, ফলে এ পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি। ফলে সাগরের পানিতে প্লবতা মানে হচ্ছে পানি তোমাকে যেই বলে যেই বল দিয়ে ভাসিয়ে রাখবে সেটা হচ্ছে প্লবতা। ফলে সাগরের পানির প্লবতা নদীর পানির প্লবতা অপেক্ষা বেশি হয়। এ কারণে নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর। দেখো, আমরা এবার কয়েকটা জিনিসের ভাষা নিয়ে একটু কথা বলবো। দেখো, জাহাজ পানিতে ভাসে, আর আমরা একটু আগেই আমরা একটু আগেই আমরা পড়লাম যে যার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম তা ভেসে থাকবে। তাহলে কি জাহাজের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম? আসলে জাহাজের উপাদানের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে অনেক বেশি, কিন্তু জাহাজের গড় ঘনত্ব, ঘনত্ব বলতে একক আয়তনে বস্তুর ভর, একক আয়তনে বস্তুর ভর বলতে জাহাজের যে টোটাল আয়তন এবং তার যে ভর, এটার যদি গড় করা হয় তখন দেখা যায় জাহাজের গড় ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। জাহাজের লোহার ঘনত্ব অনেক বেশি, কিন্তু এই লোহার আয়তনটাকে কি করা হয়, অনেক বাড়ানো হয়। জাহাজের ভিতরে প্রচুর ফাঁকা জায়গা থাকে, এই জন্য জাহাজের গড় ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কি হয়, কম হয়ে যায়। তাহলে জাহাজ পানিতে ভাসে কারণ জাহাজের গড় ঘনত্ব পানির গড় ঘনত্বের চেয়ে কম, তাই জাহাজ পানিতে ভাসে। এবার দেখো, তুমি যদি একটি পাত্রে পানি দাও, তার উপর মধু দাও, তার উপর তেল দাও, তাহলে কি হবে? দেখো, তোমরা অবশ্যই মধুর শরবত বানানোর সময় দেখেছো যে পানিতে যদি মধু ছেড়ে দেওয়া হয় মধুটা সরাসরি নিচে চলে যায়। কারণ কি? কারণ হচ্ছে মধুর যে ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা অনেক বেশি, এই জন্য মধু পানির নিচে তলায় চলে যায়। আবার তেল যদি দেওয়া হয় পানির পানির উপরে, তখন কিন্তু তেল কিন্তু পানিতে ভেসে থাকে। তাহলে তুমি একটা পাত্রে যদি পানি নাও, মধু নাও আর তেল নাও, তখন তুমি এমন দেখতে পাবে যে প্রথম লেয়ারে থাকবে হচ্ছে মধু, তার উপরের লেয়ারে ওয়াটার বা পানি, তার উপরের লেয়ারে থাকবে তেল। এটা কি কারণে হয় এখন সহজেই বুঝতে পেরেছো আশা করি। এটা হয় তার ঘনত্বের কারণে। কারণ তেলের ঘনত্ব মধু আর পানির চেয়ে কম, এই জন্য সে উপরে থাকে। পানির ঘনত্ব মধুর ঘনত্বের চেয়ে বেশি, পানির ঘনত্ব মধুর ঘনত্বের চেয়ে কম, তাই পানি মধুর উপরে থাকে। আর মধুর ঘনত্ব সবচেয়ে বেশি, এই জন্য মধু সবচেয়ে নিচে থাকে। এই জন্য দেখো, মধুর ঘনত্ব সবচেয়ে বেশি, তারপর পানির ঘনত্ব, তারপর তেলের ঘনত্ব। এই জন্য তেল উপরে থাকে, পানি মাঝখানে থাকে আর মধু নিচে থাকে। সাবমেরিন, দেখো সাবমেরিন এটা কি করতে পারে, তোমরা সবাই জানো সাবমেরিন সে পানির নিচেও চলতে পারে, আবার পানিতে ভাসতেও পারে, এবং অনেক সময় দেখা যায় কি সে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকতে পারে, অর্থাৎ সে সবভাবে থাকতে পারে।
ভেসেও থাকতে পারে জাহাজের মতো, একদম পানির নিচে যেতে পারে, আবার ডুবে ডুবে ভাসতে পারে, সব থাকতে পারে। এটা কি কারণে হয়? কারণ হচ্ছে এই যে সাবমেরিনের যে তোমার ঘনত্ব বা ভর, সাবমেরিনের ভরটাকে নিয়ন্ত্রণ করা যায়। সাবমেরিনের ভর যদি বেশি হয় তাহলে তার ঘনত্ব বেড়ে যায়, তখন সে পানিতে ডুবে যায়। সাবমেরিনের ভর যখন কমানো হয় তখন তার ঘনত্ব কমে যায়, তখন সে আবার কি ওঠে? ভেসে ওঠে। অর্থাৎ তার ভিতরে কয়েকটা ট্যাঙ্ক থাকে। দেখো, সাবমেরিনে থাকে দুটি প্রধান ব্যালাস্ট ট্যাঙ্ক, যা পানিতে ভাসা বা ডুবে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। যখন সাবমেরিন ভাসতে চায় তখন কি করে? ভাসতে চাইলে ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে পানি বের করে বাতাস ঢোকানো হয়। মানে তার সাবমেরিনের যেই ট্যাঙ্কটা থাকবে সেই ট্যাঙ্কে যদি পানি ভরা হয় তখন তার ভর বেশি হয়ে যায়, তখন সে ডুবে যায়। যখন সে ভাসতে চায় তখন সেটাকে পানি বের করে দিয়ে সেখানে বাতাস ঢোকানো হয়। ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে পানি বের করে বাতাস ঢোকানো হয়। ফলে কি হয়? যদি বাতাস ঢোকানো হয় তাহলে যদি বাতাস ঢোকানো হয় তার ভর কমে যায়। ভর কমলে কি হয়? ঘনত্ব কমে যায়। আমরা একটু আগে পড়ছি m=ρv। যদি ভর কমে পানি বের করে বাতাস ঢোকানো হয় তখন কি? ভর কমে যায়, ফলে ঘনত্ব কমে যায় এবং সাবমেরিন ভাসে। ডুবতে চাইলে কি করে? ডুবতে চাইলে ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ঢোকানো হয়। ওই যে বাতাস ছিল সেখানে পানি ঢোকানো হয়, ফলে তার ভর বেড়ে যায়। আর ভর বাড়লে ঘনত্ব বাড়ে। যেন ঘনত্ব বেড়ে যায়, ফলে সাবমেরিন ডুবে যায়। এইভাবে সাবমেরিন এইভাবে সাবমেরিনের ঘনত্ব তোমার এভাবে সাবমেরিনের ঘনত্ব নিয়ন্ত্রণের মাধ্যমে সাবমেরিনের ডোবা এবং ভাসাও নিয়ন্ত্রণ করা যায়। একটা এমসিকিউ দেখো, কোন সাগরের পানিতে মানুষ ভাসে? রেড সি, ডেড সি, ব্লু সি, ক্যাট সি। মানুষ ভাসে বলতে মানুষ যদি এমনি শুয়ে থাকে তাও ভাসে, সাঁতার কাটা লাগে না। সাঁতার কাটলে তো সব জায়গায় ভাসে, কিন্তু শুধু শুয়ে থাকলেও ভাসে। এটা হলো, তোমরা সবাই জানো, এটা ডেড সি। দেখো, এই যে তুমি শুধু এভাবে দুই হাত পা উঁচু করে থাকবা আর ভেসে থাকবা, এটা হয় সাগরের ওই ডেড সির পানির ঘনত্বের কারণে। ডেড সির পানির ঘনত্ব অনেক বেশি, সেখানে লবণ এবং অপদ্রব্য অনেক বেশি থাকে, এই জন্য পানির ঘনত্ব অনেক বেড়ে যায়, ফলে মানুষের ঘনত্ব কমে যায়, এই জন্য ডেড সিতে মানুষ ভাসতে পারে। সমান আয়তন বিশিষ্ট নিম্নের পদার্থের মধ্যে কোনটি বেশি ভারী? লোহা, সোনা, পারদ, রূপা। তাহলে কোনটা হবে? দেখো, ঘনত্বের সাথে ভরের সম্পর্কটা সমানুপাতিক। যার ঘনত্ব বেশি তার তার ভরও বেশি থাকবে। এই কয়েকটার ভিতরে সোনার ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো যে m=ρ, আয়তন যখন স্থির থাকে তখন ভর এবং ঘনত্ব পরস্পরের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে বস্তুর ঘনত্ব বেশি তার ভরও বেশি, আর যার ঘনত্ব কম তার ভরও কম। যেহেতু সোনার ঘনত্ব বেশি, তাই এই কয়েকটার ভিতরে সোনা হবে সবচেয়ে বেশি ভারী।